আওয়ামী লীগ ফিরে আসছে। ইভেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে, এমনই চাঞ্চল্যকর তথ্য আজকে গণমাধ্যমে আসলো যে ভারত বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, আওয়ামী লীগের মধ্যে এক ধরনের খুশির বন্যা দেখা যাচ্ছে। তো যেটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে খুশির বন্যা বয়ে দিচ্ছে, সেটা হলো আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর তারা তালিকা তৈরি করছেন, মনোনয়ন তৈরি করছেন। অ্যাজ ইট ইজ যে সামনে যে ইলেকশন আসছে, সেই ইলেকশনে আওয়ামী লীগ পার্টিসিপেট করবে আন্ডার দ্য লিডারশিপ অফ শেখ হাসিনা আর সজীব ওয়াজেদ আর এনিবডি। তলে তলে বা পর্দার আড়ালে নানা রকম এমন সব ঘটনা ঘটছে, বা বিশেষ করে আদালতে আজকেই একটা এমন ঘটনা ঘটেছে যে এই ঘটনা অন্য কারো ইঙ্গিত ছাড়া শতপ্রণোদিতভাবে ঘটে গেছে, সেটা ভাববার কোনো কারণ নাই। সবার কাছে আমি দোয়া চাই যে ওনাকে আল্লাহ যেন ব্যস্ত নসিব করেন। ওনার মৃত দেহটাই এখন আছে ওই এবারকে গেট হাসপাতালে। তাহলে আপনার কি মনে হয় যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই? আমার বিশ্বাস উনি জীবিত নয়। এবং সরকার কেন এটি ডিক্লিয়ারেশনে দেরি করছে? এই সকল টোকাই সমন্বয়কের দল এনসিপির নেতারা সাউথ আফ্রিকা পালিয়ে যাওয়ার জন্য অনেক আগে থেকে প্ল্যানিং করে রেখেছে এবং তারা সকলেই পাসপোর্ট রেডি আছে, ভিসাও রেডি আছে। সাউথ আফ্রিকা পালিয়ে যাওয়ার জন্য সকল কিছু প্রস্তুত করে রাখবে এনসিপির সমন্বয়কদেরকে। শুধু মায়ের উপর রাখবে, বিএনপি মারবে কতক্ষণ, আওয়ামী লীগের সমর্থকরা মারবে সাধারণ জনগণ সেজে কতক্ষণ সাধারণ জনগণ মারবে কতক্ষণ পুলিশ। প্রিয় দর্শক, নতুন একটা নিউজ ভিডিওতে আপনাকে স্বাগতম। অবশ্যই যারা নিউজ দেখতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ধারাবাহিকভাবে আজকের যে মূল টপিকটা সেটা আমরা স্ক্রিনের উপর দেখে নেব। তার আগে ভিডিওটাতে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দিয়ে যাবেন। চলুন স্ক্রিনের উপর ভিডিওটা দেখে নিই। যেটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে খুশির বন্যা বয়ে দিচ্ছে, সেটা হলো আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর তারা তালিকা তৈরি করছেন, মনোনয়ন তৈরি করছেন। অ্যাজ ইট ইজ যে সামনে যে ইলেকশন আসছে, সেই ইলেকশনে আওয়ামী লীগ পার্টিসিপেট করবে আন্ডার দ্য লিডারশিপ অফ শেখ হাসিনা আর সজীব ওয়াজেদ আর এনিবডি। আর এগুলো আওয়ামী লীগের যে সকল চিহ্নিত নেতৃবৃন্দ রয়েছেন দেশের বাইরে, যাদের হাতে এখন আওয়ামী লীগের নেতৃত্ব, তারা এখন বিভিন্ন সংসদীয় আসনে যারা বিকল্প প্রার্থী, ভালো ইমেজ যাদের রয়েছে, তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন, তাদের অনেকের বায়োডাটা নিচ্ছেন, অনেকের সঙ্গে কথাবার্তা বলছেন, তারা রাজি কি রাজি না এই সমস্ত বিষয়ে কথাবার্তা বলছেন। এবং এইগুলো নিয়ে আওয়ামী লীগের যে আন্ডারওয়ার্ল্ড রয়েছে বাংলাদেশে, সেখানে রীতিমতো খুশির বন্যা বয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের খুশির বন্যা দেখা যাচ্ছে। বিশেষ করে জনাব খলিলুর রহমান, যিনি নিরাপত্তা উপদেষ্টা রূপে নিয়োগ লাভ করার পর অনেক বিতর্ক তৈরি করেছেন। আর সম্প্রতি তিনি ভারত সফর করেছেন। সেই ভারত সফর করার পরেই দেখা গেল আওয়ামী লীগের মধ্যে একটা নিদারুণ উৎসব, উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে আছেন, তাদের অনেকগুলো যে ইন্টারনাল কানেক্টিভিটি রয়েছে, নিজেদের মধ্যে তারা যে সকল কথাবার্তা বলে, তারপরে তাদের যে সকল ওয়েব মিটিংগুলো হয়, এগুলো লিক বা এগুলোর অনেক খণ্ডিত চিত্র ইন্টারনেটে অনেক সময় ভাইরাল হয়ে যায়। তো সেখানে গত এক সপ্তাহে দেখা যাচ্ছে যে তারা অনেকটা ইউরেকা কি যেন একটা পেয়ে গেছেন জনাব খলিলুর রহমান সাহেবের দিল্লি সফরের পর। একই অবস্থা কলকাতার যে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন, তাদের কথাবার্তা, আর শেখ হাসিনার যে সাবেক প্রধানমন্ত্রী, ওনার যে বক্তব্য, ঝাঁঝালো বক্তব্য, এটি গত এক সপ্তাহে রীতিমতো বারুদের মতো হয়ে গেছে। পয়েন্টিভ, তারপর প্রোগ্রেসিভ, এরপরে অ্যাজ ইট ইজ, মানে তিনি প্রধানমন্ত্রী আছেন, ক্ষমতাচ্যুত হননি, খুব অল্প সময়ের জন্য তিনি বিদেশ ভ্রমণে গেছেন, ওখানে বসে তিনি শুনতে পেয়েছেন তার সিংহাসনে কেউ হয়তো বসেছে। তো ওটা শোনার পর তার যেভাবে রাগ হচ্ছে এবং যেভাবে তিনি, যাকে বলা হয়, প্রতিশোধ নেয়ার মতো ক্ষমতা রাখেন বা পারেন, অ্যাজ ইট ইজ ওইরকম একটা ভাব তার বক্তব্যে গত এক সপ্তাহ যাবৎ লক্ষ্য করা যাচ্ছে। এটা কেন হচ্ছে, কি হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আরেকটু বলে নেই। দ্বিতীয় যে লক্ষণ, সেটি হলো দিল্লিতে জনাব খলিলুর রহমান যে বৈঠক করেছেন, সেই বৈঠক সম্পর্কে রাষ্ট্রের পক্ষ থেকে বা খলিলুর রহমান সাহেবের পক্ষ থেকে তেমন কিছু বলা হয়েছে এরকম আমার নজরে আসেনি। আপনি যদি সাম্প্রতিক সময় বিবিসি বাংলার সঙ্গে জনাব সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার দেখেন, তারপর ভারতের কয়েকটি টেলিভিশন মিডিয়ার সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার দেখেন, আপনি তার বলার ধরন, প্রকৃতি, মানে তার শব্দচয়ন, বাংলাতে তার শব্দচয়ন এবং ইংরেজিতেও তিনি এমনি অনেক ভালো বলেন। এবং তার এই ইংরেজি বলাটা এখন জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের সকলের জন্য রীতিমতো লায়াবিলিটিসে পরিণত হয়েছেন। এই কারণ হলো তার ইংরেজি অ্যাকসেন্ট, উচ্চারণ, প্রাসঙ্গিকতা, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার ইংরেজি বলার যে রিদম, এর ধারের কাছে নেই। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইংরেজি যদি বলেন, তারেক রহমান সাহেবের ইংরেজি আমি কখনো শুনিনি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তব্য ইংরেজিতে যদি শুনেন আর জয়ের ইংরেজি যদি আপনি দেখেন, তাহলে এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো, জয় যখন কথা বলেন তখন মনে হবে শশী থারুর কথা বলছেন, বারাক ওবামা কথা বলছেন, অথবা ক্লিন্টন কথা বলছেন, অথবা মার্গারেট থ্যাচার কথা বলছেন। ইংরেজির মানটা ওই পর্যায়ের।
আর তার পাশে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের ইংরেজি দেন, আমার কাছে মনে হয় তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ইংরেজি বলছেন অথবা বরিশালের আঞ্চলিক ভাষায় ইংরেজি বলছেন, এরকম আমার কাছে মনে হয়। এটা আমার ব্যক্তিগত অভিব্যক্তি। কিন্তু এর ফলে কি হলো, জয় বাংলায় বললে অনেকে খুশি হয়, কিন্তু ইংরেজিতে যদি জয় কোনো বক্তব্য দেন তাহলে এটা তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের গায়ে রীতিমতো কসুর বিষ লেগে যায়। যারা এমনভাবে ইংরেজি বলতে পারে না, যারা এমনভাবে মানে যাকে বলে বিদেশি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পায় না, তো সে সকল মানুষ কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে তারা খুবই ক্ষমতাধর, আগামীতে মনে করে তারা রাষ্ট্র ক্ষমতা চালাবেন, এই মানুষগুলো তাদের গায়ে রীতিমতো কসুর বিষ বা কসুর রস লেগে যায় এবং তারা জ্বলে পড়ে মনে হয় যে জয়কে যদি পেতাম ওর কান দুটো মলে দিতাম, ঠোঁট দুটো টেনে দিতাম, যে এই ঠোঁট ইংরেজি বলো কী করে। তো জয় সাম্প্রতিক সময় যে ইংরেজিতে যে ভাষণগুলো দিচ্ছেন এটা যথেষ্ট উত্তেজনা তৈরি করছে তার প্রতিপক্ষের মধ্যে। আর তিনিও কথা বলতে বলতে ধীরে ধীরে আরও প্রোগ্রেসিভ হচ্ছেন, পয়েন্টিভ হচ্ছেন, প্রফেশনাল হচ্ছেন এবং আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে আশা জাগাচ্ছেন। আর বিরোধী পক্ষের মধ্যে যারা প্রপার রাজনীতি করেন রাইট ওয়েতে তাদের দৃষ্টি আকর্ষণ করছেন। গেল জয়ের ব্যাপার। সবচেয়ে যে কথাটি বলে আমি আজকের বক্তব্য শেষ করবো সেটি হলো, ঢাকা শহরে আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের মধ্যে দু ধরনের কথা হচ্ছে। একটা হলো রিফাইন্ড আওয়ামী লীগ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্সির সাথে যোগাযোগ রক্ষা করে শেখ হাসিনার বিপরীতে একটি 111 তরিকার একটি রিফাইন্ড আওয়ামী লীগ হবে, এই কথা আকাশে বাতাসে বাংলাদেশে ভেসে বেড়াচ্ছে। আর এটারই একটা ইন্ডিকেশন জনাব সজীব ওয়াজেদ জয় বিবিসি বাংলার সঙ্গে দিয়েছেন যে বিদেশ থেকে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন করার চেষ্টা হচ্ছে এবং একই কথা তিনি বলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে পাল্লা দিয়ে বিএনপির নেতৃত্ব পরিবর্তনের জন্য বিদেশ থেকে চেষ্টা করা হচ্ছে। এটা হলো বাস্তবতা। কিন্তু যে কথা মানে আওয়ামী লীগের লোকজন, এটা আওয়ামী লীগের লোকজনের আতঙ্ক তৈরি করছে না, এটা বাতাসে ভেসে বেড়াচ্ছে, কিন্তু এটা কোনো যাকে বলা হয় কোনো ইফেক্ট নেই, সাইড ইফেক্ট নেই, এটা রাজনীতিতে কোনো যাকে বলে 2 পয়সার মূল্য তৈরি করছে না এই গুজবটা। কিন্তু যেটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে খুশির বন্যা বয়ে দিচ্ছে সেটা হলো কলকাতা কেন্দ্রিক যে সকল নেতারা ইন্টারনেটে বড় বড় কথাবার্তা বলেন তারা আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর তারা তালিকা তৈরি করছেন, মনোনয়ন তৈরি করছেন। অ্যাজ ইট ইজ যে সামনে যে ইলেকশন আসছে সেই ইলেকশনে আওয়ামী লীগ পার্টিসিপেট করবে আন্ডার দ্য লিডারশিপ অফ শেখ হাসিনা আর সজীব ওয়াজেদ জয় আর এনিবডি। আর এগুলো আওয়ামী লীগের যে সকল চিহ্নিত নেতৃবৃন্দ রয়েছেন দেশের বাইরে যাদের হাতে এখন আওয়ামী লীগের নেতৃত্ব, তারা এখন বিভিন্ন সংসদীয় আসনে যারা বিকল্প প্রার্থী ভালো ইমেজ যাদের রয়েছে তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন, তাদের অনেকের বায়োডাটা নিচ্ছেন, অনেকের সঙ্গে কথাবার্তা বলছেন, তারা রাজি কি রাজি না এই সমস্ত বিষয়ে কথাবার্তা বলছেন এবং এইগুলো নিয়ে আওয়ামী লীগের যে আন্ডারওয়ার্ল্ড রয়েছে বাংলাদেশে সেখানে রীতিমতো খুশির বন্যা বয়ে যাচ্ছে। তো বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশের এখন যে শ্বাসরুদ্ধকর একটি অবস্থা, সব কিছুর মধ্যে একটা থমথমে অবস্থা, সেই অবস্থার মধ্যে বেগম যে অসুস্থ, তারেক রহমান সাহেব আসতে পারছেন না, তখন আওয়ামী লীগের এই যে খুশির বন্যা এর মধ্যে আপনি কি ইঙ্গিত খুঁজে পান? তলে তলে বা পর্দার আড়ালে নানা রকম এমন সব ঘটনা ঘটছে বা বিশেষ করে আদালতে এমন সব প্রক্রিয়া চলমানাধীন আছে যে বলাই যেতে পারে, একরকম নিশ্চিতভাবেই ধারণা করা যেতে পারে নির্বাচন কমিশন যে বলছে যে তারা 7 থেকে 11 তারিখের মধ্যে তফসিল দিয়ে দেবে, সেটা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। আদালতে আজকেই একটা এমন ঘটনা ঘটেছে যে এই ঘটনা অন্য কারো ইঙ্গিত ছাড়া স্বতঃপ্রণোদিতভাবে ঘটে গেছে, সেটা ভাববার কোনো কারণ নাই, সন্দেহ করবার ব্যাপক অবকাশ আছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে একটা রিট করা হয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলা হয়েছে এই রিট আবেদনে যে এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে কোনোভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের কোনো কার্যক্রম বহাল না রাখা হয়, সকল কার্যক্রম স্থগিত করা হয়। এই নির্বাচন প্রক্রিয়ার ফেব্রুয়ারির নির্বাচন প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করেছে বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল। পত্রিকার পাতায় পড়ে যাচ্ছি, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম। মানে সারা বাংলাদেশের মানুষের মনোযোগ মানে সপ্তাহ হয়ে যাচ্ছে ক্রমাগতভাবে সংবাদ মাধ্যমের শিরোনামে একমাত্র বিষয়বস্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থা, খালেদা জিয়া নিজে কি এবং তার পুত্র তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না এসব বিষয়াদি। মানুষের মনোযোগ যখন সেদিকে নিবদ্ধ, এভার কেয়ার হাসপাতালে নিবদ্ধ, কি ঘটছে এই নিয়ে গুঞ্জনে যখন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ভরপুর, তখন আদালতে গিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট করে বসেছেন বাংলাদেশ কংগ্রেস নামের এক দলের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। এখন প্রশ্ন তো করতেই হয়, কারা কাদের ইঙ্গিতে কেন এই দলটির একজন নেতা তার মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলামকে এখন ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর টাস্ক দিয়ে, দায়িত্ব দিয়ে কেউ একজন এ বিষয়ে একটা রিট করতে বললেন? শুধু কি আদালতে রিট চলছে সেটাই একটা সমস্যা? দেখেন, তিনি রিটের যে গ্রাউন্ড সেট করেছেন, রিটের বিষয়ে তিনি বলেছেন যে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক এবং মানে ডিসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা যে আনতে চেয়ে এই রুল জারির আর্জি জানানো হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন করা হয়েছে। এখন
এই যে ডিসি ইউএনও যারাই নির্বাচনী দায়িত্ব পালন করেন এবং তাদের সকলকেই সন্দেহ করার সুযোগ আছে, নির্বাহী বিভাগ নির্বাচনের সাথে সংযুক্ত হয়ে যাওয়ার ফলেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, এই বিষয়টি তো এই সরকারের আমলে একরকমের প্রতিষ্ঠা পেয়েছে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্বাচন কমিশনকে কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে যে গত 3টা নির্বাচনে যারা যারা অংশ নিয়েছে 2014, 18 এবং 2024-এর নির্বাচনে সরকারের যেসব কর্মকর্তাদের ন্যূনতম ভূমিকা ছিল তাদের কাউকেও যাতে এই 2026-এ যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে তাতে কোনো রকম দায়িত্ব না দেওয়া হয়। তখনই কিন্তু প্রশাসনের কর্মকর্তারা, অবসরপ্রাপ্ত এবং বর্তমান কর্মকর্তারা বলেছিলেন যে রাজনৈতিক সরকার যেভাবে নির্দেশনা দেয়, যে সরকার যেভাবে নির্দেশনা দেয় সেই নির্দেশনা অনুযায়ী তো নির্বাহী বিভাগের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন, কাজেই ঢালাও অভিযোগ করা ঠিক হচ্ছে কিনা। এমনকি অভিজ্ঞ জনেরা, এমনকি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের তরফেও বলা হয়েছিল যে প্রায় 43,000 কেন্দ্রে লক্ষাধিক কর্মকর্তা কাজ করেন একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য, তাতে ওই 3 নির্বাচনে কোনো ভূমিকাই ছিল না এমন প্রত্যেক ব্যক্তিকেই শুধুমাত্র সংযুক্ত করা সম্ভব কিনা। এসব বিতর্ক উঠিয়ে এই যে নির্বাহী বিভাগের দায়িত্বে, আসলেই তো নির্বাচনটি যদি এবারও নির্বাহী বিভাগের অধীনে অনুষ্ঠিত হয়, রিটার্নিং কর্মকর্তা যদি সেই ডিসি এসপি থাকেন, তাহলে কি করে নির্বাচনটা ভালো হবে, সেই ডিসি ইউএনওই থাকেন, সেই প্রশ্নটাই কিন্তু তুলেছেন এই অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। এবং এর পরিপ্রেক্ষিতে দেখেন নভেম্বর মাসেও, আগস্টের পর থেকে বহুবার ডিসি বদলির ঘটনা ঘটেছে, এই নভেম্বরেও 50টি জেলার ডিসি পরিবর্তনের ঘটনা ঘটেছে। এবং সংবাদ মাধ্যমগুলোই খবর দিচ্ছে সরকার ব্যাপক পরিমাণে গোয়েন্দা তৎপরতা চালিয়েছে কর্মকর্তাদের বাছাই করতে যে এদের সাথে কোনোভাবে আওয়ামী লীগের কোনো সম্পর্ক আছে কিনা। কিন্তু তারপরেও এই যে জামায়াতে ইসলামের পক্ষের কর্মকর্তা কারা, বিএনপির পক্ষের কর্মকর্তা কারা, কতজন ডিসি কোন দলের হলেন, এই নিয়ে আবার 2 বড় দলের মধ্যে কোন দল আছে। এখন এই রিট আবেদনটি কার ইঙ্গিতে হয়েছে, কিভাবে যেই ফেব্রুয়ারির নির্বাচন কোনো শক্তি ঠেকাতে পারবে না বলে ঘোষণা দিচ্ছেন প্রধান উপদেষ্টা স্বয়ং, আইন উপদেষ্টা বারবার সে কথা বলছেন, সেই অবস্থা সুপ্রিম কোর্টের একজন আইনজীবী গিয়ে এরকম একটা রিট নির্বাচনের কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে যে করে বসলেন, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষভাবে সেই সময়ে যে দলটি নির্বাচনের জন্য সবচেয়ে অধীর, সবচেয়ে অস্থির, বিএনপি ছত্রভঙ্গ অবস্থায় আছে, মানসিকভাবে বিপর্যস্ত, নেত্রী খালেদা জিয়া রোগশয্যায় হাসপাতালে, তিনি ফিরবেন, সুস্থ হয়ে ফিরবেন কিনা, কিভাবে ফিরবেন তা নিয়ে কোনো নিশ্চয়তা নাই, তারেক রহমান দেশে আসবেন কিনা নিশ্চয়তা নাই। সে সময়ে এমন একটা ঘটনা আদালতের ভেতর ঘটিয়ে ফেলা হলো। কিন্তু শুধু কি এই রিটের কারণে এই তফসিল ঘোষণা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো? মনে রাখতে হবে সীমানা নির্ধারণী যে মামলাগুলো চলছে, অন্তত 30টি মামলা নির্বাচনী সীমানা নির্ধারণের এখনো আদালতে চলছে। কাজেই এইসব সীমানা নিয়ে মামলা থাকলে তফসিল ঘোষণায় যে প্রভাব পড়তে পারে সেটা কিন্তু নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই কদিন আগেও সংবাদ মাধ্যমের সামনেও বলে ফেলেছে। কি করে তফসিল ঘোষণা হবে 7 থেকে 11 তারিখের মধ্যে, আর তফসিল ঘোষণা যদি না হয় 7 থেকে 11 তারিখের মধ্যে, তাহলে কি করে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে যাবে বলুন? কাজেই আদালতে জোর তৎপরতা চালানো হচ্ছে। যখন জোর গলায় ডক্টর ইউনূসের পারিষদবর্গ বারবার বলছেন তারা ফেব্রুয়ারিতেই নির্বাচন করবেন, কেউ ঠেকাতে পারবেন না, তখন নানা পক্ষকে উস্কে দেওয়া হয়েছে নানা রকম প্রতিরোধ সৃষ্টির জন্য, যাতে তফসিল ঘোষণাটা পেছায়, তফসিল ঘোষণার পর পেছায় নির্বাচন। এবং মনে রাখবেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আবার শুষ্ক মৌসুমের আগে নির্বাচনের নাম যে মুখে আনা যাবে না, কোরবানির ঈদ, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা সহ নানাবিধ কারণে, সে নিয়ে তো অনেক আলাপ করেছি। কাজেই একদিকে খালেদা জিয়ার দিকে যখন আমাদের সকল মনোযোগ আর দৃষ্টি নিবদ্ধ, তখন খুব সক্রিয় হয়ে উঠেছে কোনো বিশেষ পক্ষ, সেদিকেও নজর রাখা জরুরি। নির্বাচনটা কি হবে? তাহলে আপনার কি মনে হয় যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই? আমার বিশ্বাস উনি জীবিত নয়। এবং সরকার কেন এটি ডিক্লিয়ারেশনে দেরি করছে, ভিতরে উদ্দেশ্য যদি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যদি একবারে বলেন, এক বাক্যে। সেটা দুটি কারণে সরকার করছে। একটি হলো তার নিজের কতটুকু থ্রেট হতে পারে ডিক্লেয়ার করলে পরে, এটা, আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমান সময় 1 দিন 2 দিন 3 দিন 5 দিন অপেক্ষা করেছি, মৃত্যু সংবাদ আমরা দিয়ে নেই যাতে তারেক রহমান সাহেব আসে, যাতে তারেক রহমানের একটা ব্লেম দিতে পারে। এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা যেহেতু কোনো তথ্য জানি না, আর আমি দেখে আসার পরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বা আজকেও আমি যেটা দেখলাম কথাবার্তা যেটা বলা হচ্ছে, তাতে আমি মনে করি সবার কাছে আমি দোয়া চাই যে ওনাকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন। হয়তো ওনার নিথর দেহটা হয়তো এখনো ইয়াতে আছে, ওনার নিথর দেহটা ওনার নিথর দেহটাই এখন আছে ওই এবার গেট হাসপাতালে। তার ভিতরে আত্মা আছে কিনা আমি জানি না, সে আত্মা চলে গেছেন কিনা আমি জানি না। আজকেও আমি একটা ব্রিফিং শুনলাম আমাদের স্বাস্থ্য ম্যাডামের স্বাস্থ্য অফিসার, স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্য ডাক্তার, যে উনিও ওষুধ নিচ্ছেন। উনি কিন্তু বললেন না যে মুখে নিচ্ছেন। ইঞ্জেকশন তো ডেড বডিতেও দেওয়া যায়, স্যালাইন ডেড বডিতেও দেওয়া যায়, এটা ফ্লুট চলবে তো, এটার সঙ্গে হার্টের কোনো সম্পর্ক নেই, হার্টবিটের সম্পর্ক নেই, ফ্লুট চলবে। ইনজেকশন যাবে ডেড বডিতে? আর্টিফিশিয়ালি হলে যাবে না কেন? আর্টিফিশিয়ালি যখন আপনি ব্রিদিং করাচ্ছেন তখন যাবে না কেন?
আপনি তো ভেন্টিলেটর দিয়েছেন, তার মানে হার্ট ফেল করেছে, কিন্তু আপনি তাকে চালায় রাখতেছেন। যে মুহূর্তে আপনি এটাকে বন্ধ করে দিবেন পাম্পিং, সেই মুহূর্তে সেটা শেষ হয়ে যাবে। এটা অপেক্ষা। অতীতে আমাদের এরকম অভিজ্ঞতা আছে, যখন কোনো রাজনীতিবিদদের মৃত্যুটা ক্রিটিক্যাল হয়ে যায়, যেখানে জনমানুষের ক্ষোভ আসতে পারে। যেমন একটা জিনিস ক্ষোভ হতে পারে, প্রথম কথা যেটা চাচ্ছে সরকার, এই ক্ষোভটা কোনোভাবে সরকার থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে করে আওয়ামী লীগের দিকে নেওয়া যাওয়া কিনা, বলা যায় কিনা যে আওয়ামী লীগের কারণে, আওয়ামী লীগের এই 15 বছরের অত্যাচার অনাচারের কারণে মরছে, কাজে এই ক্ষোভটা যেন সরকারের প্রতি না এসে, বর্তমান কোন রাজশক্তির বিরুদ্ধে না এসে, ক্ষোভটা যেন ওই আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, তাহলে অনেকের পারপাস সার্ভ হয়। যেমন পাকিস্তানে দেখেছেন, পাকিস্তানের আর্মিরা ক্ষমতা কুক্ষিগত করেছে, তখনই যখন ইমরান খানের মৃত্যু সংবাদগুলো দ্রুত আসা শুরু হয়েছে, সে আছে কি নাই। এই ধরনের অবস্থায় পরিপ্রেক্ষিতে আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা বলে সরকার এখানে তার মানুষের যে খুব কার বিরুদ্ধে হতে পারে সেটা অন্যদিকে স্থানান্তর করার চেষ্টা করছে। খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে, যাতে ওনার বলয়, ওনার চারপাশে ওনার একটা বলয়, নিরাপত্তা বলয় তৈরি করা যায়, যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো, সরকার নিরাপদ থাকলো। এখানে আপনি একটা জিনিস জানেন, আমার ওই পররাষ্ট্র উপদেষ্টা খুব ভালো করে জানেন যে তারেক রহমান সাহেব লন্ডনে রাজনৈতিক আশ্রয় আছে, এবং রাজনৈতিক আশ্রয়ের অন্যতম কারণ হলো যে বাংলাদেশে তার জীবন নিরাপদ নয়। কারণ তো একটাই, আর তো কোনো কারণ না। যেমন আমি আমি এই বিষয়টাতে আসবো, তার আগে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আপনি এরই মধ্যে খুব সংক্ষেপে দিয়ে দিয়েছেন আমার যেটা মনে হয়। তারপরে দর্শকের সুবিধার্থে আপনি যা বলার চেষ্টা করছেন আর একটু সহজভাবে আমি একটু জানতে চাই এবং দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে যে বেগম খালেদা জিয়ার এখন যে সর্বশেষ পরিস্থিতি তা আপনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। এখন সেই বিষয়টি নিয়ে কি আসলে কোনো লুকোচুরি হচ্ছে, এবং লুকোচুরি যদি হয়ে থাকে তাহলে কে করছে? কি সরকার করছে? সরকার করে থাকলে তার মধ্যে কোনো রাজনীতি আছে কিনা, আমি এই প্রশ্ন উত্তরটা একটু চাচ্ছি। আপনি দেখেন, এই সরকারের অস্তিত্ব নির্ভর করতেছে দেশমাতা খালেদা জিয়ার শেষ ব্রিদিং এর উপরে। ওনার শ্বাস যতদিন চলবে ততদিন এই সরকার টিকে থাকার সম্ভাবনা থাকবে। কারণ এই শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে মানুষ বিক্ষোভে ফেটে পড়ে কিনা, এটার একটা সম্ভাবনা রয়ে গেছে। এই জন্য এই সরকার জানে। আর এই সরকারের সঙ্গে আমাদের নেতা তারেক রহমান সাহেবের একটা ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং আছে। আপনি দেখেন আজকেও এই আমাদের ডাক্তার জাহিদ সাহেব বলেছেন যে উপদেষ্টা সাহেবরা সবাই যোগাযোগ করতেছেন। উপদেষ্টা সাহেবরা যোগাযোগ করতেছেন, এটা বিএনপির পক্ষ থেকে বলার কি দরকার, ম্যাডামের পক্ষ থেকে বলার কি দরকার? তাহলে ওনাদের জন্য সাফাই গাচ্ছেন। অর্থাৎ আমি যে কথাটা বলছি, আক্রোশটা যাতে সরকারের দিকে না যায়, কারণ আক্রোশ তো মানুষ তৈরি হয়ে গেছে। কারণ যদি প্রথম দিন কেন প্রধান উপদেষ্টা আসলেন না, কেন প্রথম দিন তার মেডিকেল উপদেষ্টা ডাক্তার উপদেষ্টা আসলেন না, মানুষের ক্রোধ কিন্তু তৈরি হয়ে গেছে যে অবহেলা করে অবজ্ঞা করে দেশমাতা খালেদা জিয়াকে আজকে এই জায়গায় নিয়ে আসছে। আজকে দেখা যেখানে বলা হচ্ছে ওনাকে এখন যে কোনো সময় বিদেশে নেওয়া যাবে, তাহলে এই সিদ্ধান্তটা কেন 7 দিন 10 দিন আগে নেওয়া হলো না? 23 তারিখ, আজকে 3 তারিখ, প্রায় 11 দিন কেন নেওয়া হলো না? আর এখন যদি নিতে পারে তাহলে অপেক্ষা কার কারণের জন্য? ওনাকে যান বাঁচানোর জন্য, না এখন তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত অনুযায়ী? এখন তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত আমরা গেলাম না, কিন্তু কথা হচ্ছে যে তোমরা নিজেদের অবস্থাকে রক্ষা করার জন্য, মানুষের রোষ থেকে, মানুষের ক্রোধ থেকে বাঁচার জন্য। আপনি দেখেন ওনাকে দেখার জন্য আমার 3 বাহিনীর প্রধান চলে গেলেন। তাতে কি মেসেজটা আমরা পেলাম? জনগণ কি মেসেজ পেল? যে সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। 3 বাহিনী প্রধান পর্যন্ত এখন পর্যন্ত দেশমাতা খালেদা জিয়া আনুগত্য দেখাচ্ছে, তার মানে ওনার সঙ্গে ওনাদের কোনো এনিমিটি নাই। দেশমাতা খালেদা জিয়ার সঙ্গে সশস্ত্র বাহিনীর কোন রকম বৈরী সম্পর্ক নাই, এটাই তো প্রমাণ হলো। কিন্তু আগেও হইলো, কিন্তু উনি তো একটা অভিযোগ আসছে যে 21 তারিখের প্রোগ্রামে উনি যাওয়ার কারণে ঠান্ডাটা ওনার প্রকট হয়েছে, এবং ওনার হার্টের উপরে এটা প্রচন্ড চাপ সৃষ্টি করেছে। এটা অনেকে বলা বলি করছেন 21 তারিখে, ফলে সশস্ত্র বাহিনী একটা ব্যাক ফুটিং চলে গেছিল। এখন যখনই ওনাকে বিশেষ বিবিআইবি ঘোষণা করা হয়েছে, বিবিআইবি ঘোষণা করার সঙ্গে সঙ্গে সশস্ত্র বাহিনী দায়িত্বশীলভাবে তাদের যাওয়া দরকার হয়ে গেছে, কারণ তখন এটা অফিসিয়াল হয়ে গেছে। এনি ভিভিআইপি অফ দ্য কান্ট্রি কে যে কোনো লোক অ্যাপ্রোচ করতে পারে। এতদিন শি ওয়াজ আ পলিটিক্যাল লিডার। ঘোষণা না করলেও তো 3 বাহিনী প্রধানেরা জি না পান্না ভাই, যেতে পারতেন না। এটা ঘোষণা করার আগে পর্যন্ত ছিলেন উনি বিএনপি নেতা। হ্যাঁ, বিএনপি নেতার বাড়িতে স্বাস্থ্য দেখার জন্য গেলে এটা অর্থ অন্যরকম হতো। কিন্তু আমরা জানি যে এর আগে সেনাপ্রধান গিয়েছেন, লাস্ট যদি গিয়েছেন দাওয়াত দিতে, গিয়েছেন বলে তো কন্ট্রোভার্সি হয়েছে, কন্ট্রোভার্সি হলে অতটা বেশি ব্লেম সেনাপ্রধানের গায়ে সম্ভবত পড়েনি, তাই না? না, উনি যখন ধোয়া তুলসী পাতা, আপনারা তো ওনাকে একটা ভালো মানুষ বানানোর চেষ্টা করতেছেন। উনি ভালো মানুষ, উনি দেশটাকে শান্তিতে রাখতেছেন, উনি দেশ শান্তি রাখতেছেন, আমি ধন্যবাদ জানাই। উনি সশস্ত্র বাহিনীকে অত্যন্ত শৃঙ্খলার মধ্যে রাখছেন, এবং পলিটিক্যাল গেমে উনি আসতেছেন না, উনি পলিটিক্যাল গেমের বাইরে যাচ্ছেন। কিন্তু কালকে আমি কেন বলছি যে এটা সশস্ত্র বাহিনীকে বাধ্য করেছে প্রধান উপদেষ্টা মহোদয়
যে এখন আপনারা যান, আমি তো বিবিআইবি ঘোষণা করে দিচ্ছি, অর্থাৎ এই সরকারে উনি একজন বন্ধু মানুষ, এই সরকার একটা অংশ করে নিলেন ওনাকে। বিবিআইবি ডিক্লারেশন মানেটা কি? সে একটা গভর্নমেন্টের সরকারের বিশিষ্ট ব্যক্তি, রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তি। Right, সে আমি এই বিশিষ্ট জিনিসটা বলতে ব্যক্তিকে বলতে দেখার চাই। জন্য যে কেউ যেতে পারে।